আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আই হোপ ইউর অল ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ইউর প্র্যাকটিসিং এভরি সিঙ্গেল ডে। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পার্ট 4 নিয়ে আলোচনা করব। সো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখেছো হয়তো এই ক্লাসটা ভালো করে বুঝবা। সো আমি তোমাদের সাথে আছি আব্দুল হাই। সো আমরা আজকে খুব সুন্দরভাবে বিশ্বগ্রাম ধারণার সংশ্লিষ্ট উপাদানসমূহ নিয়ে আলোচনা করব। ওকে, সো আমরা কিন্তু এর আগে একটা বেসিক ক্লাস নিয়েছি এই অধ্যায়ের উপর। সো তোমরা আগের ক্লাসটা দেখো, তারপর এটা বুঝবা। তো আমি ফার্স্ট অফ অল তোমাদের 16টা যে উপাদান ছিল এখান থেকে একদম প্রথমে যে উপাদানটা আছে যোগাযোগ অর্থাৎ কমিউনিকেশন, এটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, সো তোমরা কমিউনিকেশন বলতে কী বুঝো? হোয়াট ইজ কমিউনিকেশন? কমিউনিকেশন কি? আমরা একে অপরের সাথে যে তথ্য আদান প্রদান করতে পারি এটা হচ্ছে কমিউনিকেশন। ওকে, তো কমিউনিকেশন আবার বিভিন্ন ধরনের হইতে পারে, তোমরা এটা হয়তো সামনে পড়বা, না পড়লে সমস্যা না, আমরা এটা নিয়ে আলোচনা করব না আজকে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের বইয়ে কোন কোন আওতায় দেওয়া হয়েছে এটা একটু দেখব। ওকে, আকাশ, জলপথ ও সড়ক পরিবহনের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। এখন কম্পিউটার কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে? আকাশে ব্যবহার হচ্ছে, জলপথে ব্যবহার হচ্ছে, মানে নদীতে, পাহাড়, দুঃখিত, নদীতে ব্যবহার হচ্ছে, তারপর খালে ব্যবহৃত হচ্ছে, বড় বড় মহাসাগরে ব্যবহার হচ্ছে, মানে সর্বক্ষেত্রে জলপথ আর কি। তাইলে তাহলে রেলওয়ে ও সড়ক পরিবহন ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে যেমন টাইম টেবিল তৈরি করা। টাইম টেবিল তৈরি করা মানে কি? একটা ট্রেন, মানে দুইটা ট্রেন একসাথে আসছে, দুইটাই একসাথে মুখোমুখি সংঘর্ষ, এরকম খুব ঘটনা কম ঘটে। কেন কম ঘটে? টাইম টেবিল তৈরি করার মাধ্যমে। এটা ডিজিটালি তৈরি করা হয়, ঠিক আছে? মানে এখন যদি 1 ঘন্টা পর যদি একটা ট্রেন ছাড়ে, এটা কখন গিয়ে তোমার স্টেশনে পৌঁছাবে এটা কিন্তু তারা জানে। সো তারা এটা ক্যালকুলেট করে, বের করে, তারপর কি করে? ওই টাইম টেবিলটা তৈরি করে। এরপর আসন সংরক্ষণ করা। এরপর আসন কিভাবে সংরক্ষণ করবে, অর্থাৎ কিভাবে একজন ক্রেতা অথবা কাস্টমার কিভাবে তার আসনটা সংরক্ষণ করবে, এটা ডিজিটালি এখন করা হয়। তারপর কোন ট্রেন কোন ট্র্যাকে যাবে তা নির্ধারণ করা হয়, এবং কোন ট্রেন কোন পথে যাবে, কোন রেলপথ দিয়ে যাবে, কোন ট্র্যাকে যাবে, এটা নির্ধারণ করা হয়। ট্রাফিক ব্যবস্থার নিয়ন্ত্রণ ইত্যাদি কাজে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। এবং বিশেষ করে ট্রাফিক ব্যবস্থা, যদিও আমাদের বাংলাদেশে অথবা আমাদের বিভিন্ন গ্রাম অঞ্চলে এটা খুবই ব্যবহৃত হচ্ছে না, তারপরও ঢাকায় যারা গিয়েছো অথবা দেখছো, যারা ঢাকায় আছো তারা হয়তো এই বিষয়টা দেখবা। ওকে, তো কম্পিউটারের মাধ্যমে পরিচালিত ট্রাফিক লাইন সকল সড়কের সাথে সমন্বয় রেখে যানবাহন নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে কম্পিউটারের মাধ্যমে পরিচালিত সড়ক আইন মানে ট্রাফিক লাইনগুলা কম্পিউটারের মাধ্যমে কি করতে পারে? নিয়ন্ত্রণ করতে পারে। ব্লুটুথ, ওয়াইফাই, জিপিআরএস পদ্ধতিতে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা যায়। তাহলে তোমরা এটা বুঝতে চাই, এটা হচ্ছে জিপিএস পদ্ধতি, হচ্ছে একটা কোন গাড়ি কতটুকু চলতেছে অথবা কোন গতিতে চলতেছে এটা নির্ণয় করা যায় মুহূর্তের মধ্যে। ওকে, এরপর কি আছে? আমাদের দেশের রেলওয়ে টিকিট ব্যবস্থা এবং কিছু বাস কোম্পানির টিকিটিং এবং সিট রিজার্ভেশন ইন্টারনেট দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সিট রিজার্ভেশন মানে সিট রিজার্ভ করা, মানে সিট কাটানো, অথবা এটা কি বলে, আমরা টিকিট নিতে পারি আমরা কিসের মাধ্যমে? টিকিটিংয়ের মাধ্যমে। রেডিও ও টেলিভিশনের বিভিন্ন তথ্য সম্প্রচার করে যোগাযোগ ব্যবস্থার মানকে উন্নত করতে সাহায্য করছে। তাহলে কি করতেছে? রেডিও ব্যবস্থা অথবা টেলিভিশন যে সম্প্রচার মাধ্যমগুলো আছে এগুলো আমাদের যোগাযোগ ব্যবস্থা কি করতেছে? উন্নত করতে সাহায্য করছে। ফ্যাক্স, টেলিপ্রিন্টার, কম্পিউটার, ইলেকট্রনিক মেল ব্যবহার করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টেক্সট, মেসেজ, ভয়েস, তারপর কি আছে কনফারেন্সিং মেসেজ অতি অল্প সময়ে এবং অল্প খরচে প্রেরণ করা সম্ভব হচ্ছে। টেলিফোন, মোবাইল ফোন, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে আমরা নিজেদের মধ্যে সরাসরি অনুভূতি বিনিময় করতে পারছি। এটা তো তোমরা বুঝতে পারছো, আমরা টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আমরা নিজের অনুভূতি সহজে আমরা একে অপরের সাথে বিনিময় করতে পারছি। ওকে, যা যোগাযোগ মাধ্যমে বিপ্লব এনে দিয়েছে। বিপ্লব মানে কি? একটা অস্বাধীনতা, এটা কি বলে, একটা আউটস্ট্যান্ড লেভেলের একটা কি আছে উন্নতি এনে দিয়েছে। ওকে, তা আমরা ইন্টারনেটের বুলেটিন বোর্ডের সাহায্যে যে কোনো তথ্য খুব সহজে বিনিময় করতে পারছি। আচ্ছা, ইন্টারনেট বুলেটিন বোর্ড এটা কি আমরা সামনে পড়বো। ওকে, তো তোমাদের এখন টেনশন করার কিছু নেই, জাস্ট তোমরা লেসনটা শোনো, জাস্ট যাদের একটু সময় আছে তোমরা একটু তোমাদের বইটা পড়ে দেখবা। ওকে, নিম্নে কয়েকটি জনপ্রিয় যোগাযোগ মাধ্যমের বর্ণনা করা হইল। নিম্নে কয়েকটু আমরা যোগাযোগ মাধ্যম, কিসের মাধ্যম বলো তো? কমিউনিকেশন
মিডিয়া কমিউনিকেশন মিডিয়া সম্পর্কে আমরা পড়ব। ওকে, 1 নম্বর হচ্ছে ইমেল। ইমেল শব্দের অর্থ হলো ইলেকট্রনিক মেল। ইমেলের অর্থ কি? ইলেকট্রনিক মেল, মানে মানে হচ্ছে ইলেকট্রনিক আর মেল তো মেল। তারপর দ্রুত ডেটা কমিউনিকেশনের মাধ্যম হলো ইমেল। দ্রুত ডাটা কমিউনিকেশন অথবা ডাটা একজন থেকে অন্যজনের কাছে প্রেরণের মাধ্যম হলো কি? ইমেল। তথ্য প্রযুক্তির উদ্ভাবিত নতুন ডাক ব্যবস্থা যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। ইমেল কি দিয়ে তৈরি? হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। খুব দ্রুত ও অল্প সময়ে চিঠিপত্র অন্যান্য ডকুমেন্ট নির্ভুলভাবে গন্তব্যে পৌঁছানো যায়। তাহলে ইমেলের মাধ্যমে কোন একটা যদি তুমি ইমেল অ্যাড্রেস ঠিকভাবে লেখো তাহলে এটা ভুল হওয়ার এত সম্ভাবনা কম থাকে, এটাই বোঝাচ্ছে, তাই তো। তার বৈজ্ঞানিক গবেষণা, ব্যবসা বাণিজ্য, লাইব্রেরি, ইতিহাস, ঐতিহ্য ব্যবহারের জন্য অডিও ভিডিও ডকুমেন্ট এমনকি চ্যাটিং ব্যবস্থাও রয়েছে। তাহলে বৈজ্ঞানিক গবেষণা, ব্যবসা বাণিজ্য তোমরা সব বুঝতেছো, তাই না? লাইব্রেরি, ইতিহাস, ঐতিহ্য ব্যবহারের জন্য অডিও আছে, ভিডিও আছে, ডকুমেন্ট আছে, ইত্যাদি কি আছে? চ্যাটিং করা যায়, মানে কথা বলা যায়। সিটিং আর চ্যাটিং এক না, তোমরা এটা মনে রাখো। ওকে, একজন এর কাছ থেকে একাধিক জনকে ইমেল করা যায়। তুমি ইমেলকে এটা কি বলা? এটাকে কি বলে? মাস্কিং করা, মানে একজনের ইমেলকে অনেকজনকে মার্জ করা, মাস্কিং না, মার্জ করা। ওকে, মানে একজন থেকে অনেকজনকে ইমেল পাঠানো যায়। তোমরা হয়তো একটু বড় হলে এটা জানতে পারবা, আর তোমরা হয়তো অনেকে এখন জানো এটা কি। তো উইকিপিডিয়া অনুসারে উইকিপিডিয়া বলছে ইলেকট্রনিক মেল ওর ইমেল ইজ আ মেথড অফ এক্সচেঞ্জিং ডিজিটাল মেসেজ। মানে মেল হচ্ছে অথবা ইলেকট্রনিক মেল অথবা মেল হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে ডিজিটাল মেসেজ এক্সচেঞ্জ করা যায়। এক্সচেঞ্জ মানে বুঝছো? এক্সচেঞ্জ মানে চেঞ্জ আর এক্সচেঞ্জের মধ্যে কিন্তু এক না, তোমরা এটা মনে রাখো সবসময়। এক্সচেঞ্জ মানে হচ্ছে তুমি আমাকে কিছু দিবা, আমি তোমাকে কিছু দিব, এই ধরনের লেনদেনকে আমরা এক্সচেঞ্জ বলতে পারি। আদারওয়াইজ এটা এক্সচেঞ্জ হবে না, চেঞ্জ হবে। তো এক্সচেঞ্জ করতে পারি এবং ফ্রম অ্যানাদার অর্ডার টু ওয়ান অফ মোর রিসিপিয়েন্টস। তাহলে আমরা কি করতে পারি? এক বা একাধিক অর্ডার থেকে, মানে যিনি পাঠাবে প্রেরক থেকে আমরা একাধিক প্রাপক কি করতে পারি? এক বা একাধিক এই মেসেজটা আমরা পেতে পারি। ওকে, তোমরা যারা ইংরেজি জানো তোমরা সুন্দর করে পড়ে ফেলবা, আর যারা জানো না একটু শোনো, তারপর পড়তে পারবে ভালো। ওকে, এরপর ইমেইলের জন্য যে জিনিসগুলো প্রয়োজন তা হলো, এখন তুমি একটা ইমেল পাঠাবা, ইমেল করবা, এখন তোমার কি প্রয়োজন? তাহলে একটি কম্পিউটার প্রয়োজন। একটি কি প্রয়োজন? কম্পিউটার অথবা একটি স্মার্টফোন প্রয়োজন। এরপর মডেম অথবা ইন্টারনেট সংযোগ প্রয়োজন। মডেম মানে হচ্ছে তুমি যারা পিসি ইউজ করো তারা হয়তো জানে এটা, মানে মডেমের মাধ্যমে পিসিতে অর্থাৎ ডেস্কটপ কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়। ওকে, এরপর ইমেল অ্যাড্রেস, একটা ইমেল অ্যাড্রেস থাকতে হবে। ইমেল অ্যাড্রেস তো তোমাদের সবার আছে যারা অ্যান্ড্রয়েড ফোন চালাচ্ছ, তাই না? তারপরে যে ইমেল প্রেরণ করবে এবং যার কাছে প্রেরণ করবে উভয়ের অ্যাড্রেস থাকতে হবে। তুমি ধরো তোমার একজন বন্ধু অথবা বান্ধবীকে তুমি কি পাঠাবা? ইমেল পাঠাবা, অথবা তোমার একজন অফিসারকে, অথবা তোমার যে এনিহাও, মানে যে কেউ হইতে পারে। ওকে, তাহলে তুমি কি করবা? একটা ইমেল পাঠাবা। এখন এই ইমেলটার জন্য দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে দুইজনেরই ইমেল লাগবে। দুইজনের কি লাগবে? ইমেল লাগবে। তো ইমেলের দুইটা পার্ট আছে। দুইটা পার্ট কি? ধরো আমি যদি বলি আমাদের নববুরের যে একটা ইমেল আছে NOBO নবভূর। ওকে, তাইলে নববুর পরে এই যে একটা অ্যাট অথবা @, ওকে, অনেকে অ্যাটও বলে আবার @ও বলে। ওকে, @ও বলা যায়, তোমরা @ বলো অথবা মেল বলো। আচ্ছা, এই জিনিসটা আছে জিমেইল, দুঃখিত, MAIL, আচ্ছা জিমেইল। এই জিনিসটা লিখতে একটু কষ্ট হচ্ছে, তোমরা একটু কম্প্রোমাইজ করে নিবা। তাহলে এই যে নববুর অথবা তোমাদের নামটা দিতে পারো। এই যে এখানে মাসুদ দেওয়া আছে, তোমাদের যাদের নাম মাসুদ আছে, তোমরা আবার এখানে বই যেহেতু দেওয়া আছে উল্লেখ করলাম। ওকে, তোমরা আবার নেগেটিভভাবে নিও না। তাহলে এই যে মাঝখানে @, তারপরে এটাকে বলে ডোমেইন, স্যাট। তাহলে এটাকে কি বলে বলো তো? ডোমেইন বলে। তারপরে ডোমেইন নেম, আর এটা হচ্ছে তোমার ইউজার নেম। এটা কি নেম? ইউজার নেম। একটা হচ্ছে ডোমেইন নেম। ওকে, তাইলে এই যে @এর মাঝখানে যেটা আছে এটা @এর পরে থাকবে ডোমেইন নেম এবং আগে থাকবে ইউজার নেম। এটা তোমরা মনে রাখবা। ওকে, আশা করি তোমরা ইমেল সম্পর্কে তোমরা একটা জেনেছো এবং কমিউনিকেশন সিস্টেম সম্পর্কেও তোমরা ভালো ধারণা পেয়েছো। ওকে, এরপর আছে টেলিকনফারেন্সিং। ওকে, টেলিকনফারেন্সিং কি আসলে?
যোগাযোগের মাধ্যমে সভা অনুষ্ঠানের প্রক্রিয়াকে টেলিকনফারেন্সিং বলে। এই সভাকে টেলিকনফারেন্স বলে। আচ্ছা, তাহলে ধরো তুমি টেলিযোগাযোগের মাধ্যমে অর্থাৎ মোবাইল ফোন অথবা কম্পিউটার যে কোনো একটা মাধ্যমে তুমি কি করবা, কারোর সাথে যোগাযোগ করবা, এটাকে আমরা কি বলবো, টেলিকনফারেন্সিং বলবো। ওকে, তো তোমরা এখন টেলিকনফারেন্সিং কাকে বলে এটা লিখতে পারবা না? অবশ্যই পারবা। এই সভাকে আবার টেলিকনফারেন্স বলে। এখন টেলিকনফারেন্স কাকে বলে? টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে যে সভাটা অনুষ্ঠিত হয় এটাকে আমরা টেলিকনফারেন্স বলতে পারি। এখন কথা বুঝছো টেলিকনফারেন্স কাকে বলে? আচ্ছা, টেলিকনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সভা, সেমিনার এবং দলবদ্ধ যোগাযোগ করা যায়। তাহলে কী করা যায়? বিভিন্ন সভা করা যায়, বিভিন্ন সেমিনার করা যায়, দলবদ্ধভাবে কী করা যায়? যোগাযোগ করা যায়। বিভিন্ন ভৌগোলিক দূরত্বে কিছু ব্যক্তি অবস্থান করে, মানে কিছু ব্যক্তি কী করে, বিভিন্ন ভৌগোলিক দূরত্বে অর্থাৎ এই যে আমাদের জিওগ্রাফিক্যাল দূরত্বে মানুষ কী করে, বিভিন্ন দূরে অবস্থান করে যোগাযোগের সিস্টেমের মাধ্যমে সংযুক্ত থেকে কোনো সভা অথবা সেমিনার অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। তাহলে কী করা হয়, এই মানুষ একাধিক জায়গায় বিভিন্ন জায়গায় বসবাস করে, কিন্তু তাদের সবাইকে একসাথে কোনো একটা টেলিযোগাযোগের মাধ্যমে একত্রিত করা হয়। টেলিকনফারেন্স এর জন্য টেলিফোন সংযোগ, টেলিফোন লাগবে। টেলিফোন মানে কি লাগবে তোমরা তো বুঝতে পারছো, টেলিফোন লাগবে। এরপর তোমরা এটা চিনো না, এটা নাকি আলাদা বলার দরকার আছে নাই। তাহলে কম্পিউটার অডিও কার্ড লাগবে, অডিও কার্ড মানে যাতে তুমি অডিও শুনতে পারো। এরপর মাইক্রোফোন লাগবে, এরপর আইসি মাইক ও স্পিকার লাগবে। মাইক মানে কি, এই যে তুমি আমি যে কথা বলতেছি এখানকার মাইক আছে নিশ্চয়ই, এটা হচ্ছে কি মাইক লাগবে। এরপর স্পিকার লাগবে, এবং তুমি কথা শোনার জন্য স্পিকার লাগবে, এবং প্রয়োজনীয় সফটওয়্যার প্রয়োজন হয়। বর্তমানে মোবাইল ফোনে টেলিকনফারেন্সের এর ব্যবস্থা আছে। এখন বেশিরভাগ মোবাইল ফোনে টেলিকনফারেন্সের ব্যবস্থা কি আছে, দেওয়া আছে। ওকে, তোমরা হয়তো এটা অনেকে জানো, জাস্ট তোমাদের বইয়ে যেহেতু আছে, আমাদের ধারাবাহিক ক্লাস করার জন্য একটা প্রক্রিয়া, জাস্ট আমরা এটা ফলো করতেছি। যারা জানো তাদের জন্য মোস্ট ওয়েলকাম, আর যারা জানো না তোমাদের জন্য ডাবল মোস্ট ওয়েলকাম, বিকজ তুমি দেখে শিখতেছো। তো এরপর আছে কি ভিডিও কনফারেন্সিং, এই বিষয়টা সম্পর্কে জানবো। ওকে, টেলিকমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে দুই বা ততোধিক ভৌগোলিক অবস্থানে অবস্থানরত ব্যক্তিবর্গের মধ্যে কথোপকথন ও পরস্পরকে দেখতে পারার মাধ্যমে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে তাকে ভিডিও কনফারেন্সিং বলে। আচ্ছা, ভিডিও কনফারেন্সিং কাকে বলে? যেই পদ্ধতিতে দুইটি ভৌগোলিক অবস্থানের দূরত্বে অবস্থানরত মানুষ অথবা যে কোনো ব্যক্তি অথবা যে কেউ অথবা একটি দল যাই হোক না কেন, তারা কি করবে, একে অপরের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারাকে আমরা কি বলবো, ভিডিও কনফারেন্সিং বলবো। এটি একটি আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা। এক জায়গা থেকে অন্য জায়গায়, এমনকি এক দেশ থেকে অন্য দেশে যে কোনো ব্যক্তি ইন্টারনেটের সংযোগের মাধ্যমে ভিডিও কনফারেন্স করতে পারে। তাহলে এনিওয়ান ক্যান ডু ইট। ওকে, শুধু তোমার কি লাগবে, ইন্টারনেট সংযোগ লাগবে, এবং ইন্টারনেটের সাথে তোমার ভিডিও অ্যাভেলেবল এরকম একটা কোনো একটা ডিভাইস, এটা কম্পিউটার হইতে পারে, মোবাইল হইতে পারে, যে কোনো একটা জিনিস। ওকে, তাহলে যে কেউ এটা করতে পারে। এটা হচ্ছে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা। এটা মনে রাখি, এখানে যেহেতু তোমাদের বই বলা আছে, তো মাঝে মধ্যে কোথা থেকে কী আসে আল্লাহ জানে, ভালো জানে। ওকে, তোমরা একটু পড়ে নাও। শিক্ষক, ছাত্র, ডাক্তার, রোগী, রাজনীতিবিদ, জনগণ, গবেষক, এমনকি পারিবারিক আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ এর একটি জনপ্রিয় যোগাযোগ মাধ্যম। তাহলে ভিডিও কনফারেন্সিং হচ্ছে শিক্ষক, ছাত্র, ডাক্তার, রোগী, যত শ্রেণীর মানুষ আছে অর্থাৎ সবাই কী করে, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগাযোগ করে। ওকে, এরপর স্কাইপি বা এটা কি আছে, ইয়াহু সেট, স্কাইপি এবং ইয়াহু মেসেঞ্জার ইত্যাদি ব্যবহার করে খুব সহজে ভিডিও কনফারেন্সিং করা যায়। তাহলে ইয়াহু সেট এবং স্কাইপি ব্যবহার করে খুব সহজে কী করা যায়, ভিডিও কনফারেন্সিং করা যায়। তাহলে স্কাইপি সম্পর্কে তোমরা হয়তো অনেকে জানো, যারা জানো না, এটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানির একটা অ্যাপ, যেটার মাধ্যমে তোমরা ভিডিও কল অথবা ভিডিও কনফারেন্সিং করতে পারো। ওকে, আচ্ছা, বিশেষ করে আমরা যে হোয়াটসঅ্যাপে যে কলগুলো করি ওরকম না, এটা মনে করেন যে আমরা ইউমোতে কথা বলি, হোয়াটসঅ্যাপে কথা বলি, এটাও এক ধরনের ভিডিও কনফারেন্সিং হইতে পারে, বাট এটা কিন্তু প্রপার এই যে তোমাদের বইয়ে যেটা আছে সেটা কিন্তু না। ওকে, তাহলে ভিডিও কনফারেন্সিং এর জন্য প্রয়োজন হয় মাল্টিমিডিয়া কম্পিউটার। ভিডিও কনফারেন্সিংয়ের জন্য তোমাকে ইউ নিড
মাল্টিমিডিয়া কম্পিউটার। তোমার কি প্রয়োজন হবে বলো তো? মাল্টিমিডিয়া কম্পিউটার। যারা এখন হোয়াটসঅ্যাপ নিয়ে চিন্তা করতেছিল তাদের জন্য এটা কিন্তু এটা চলে গেছে। এখন মাল্টিমিডিয়া কম্পিউটার লাগবে এবং ওয়েব ক্যামেরা লাগবে। কি লাগবে? ওয়েব ক্যামেরা লাগবে। এরপর ভিডিও ক্যাপচার কার্ড লাগবে, তোমার যেটার মাধ্যমে ভিডিও ক্যাপচার করতে পারো, এবং মডেম এবং ইন্টারনেট সংযোগ লাগবে। মডেম মানে কি? তোমরা যেটার মাধ্যমে আমরা ইন্টারনেট সংযোগ দিতে পারি। আচ্ছা, তাহলে এখন মডেম সম্পর্কে, ইন্টারনেট সংযোগ সম্পর্কে আমরা সামনে আরও পড়ব যখন ডিজিটাল ডিভাইসে আসবো। সো আশা করি তোমরা এখন আমরা যেটুকু পড়ছি এটুকু তোমরা খুব ভালোভাবে বুঝেছ। সো এরপর আমরা আরেকটা অধ্যায় পড়বো। আচ্ছা, রিজার্ভেশন, এটাও পড়ে ফেলি। ওকে, যোগাযোগের আরেকটি মাধ্যম হলো রিজার্ভেশন সিস্টেম। যোগাযোগের আরেকটি মাধ্যম হলো কি? রিজার্ভেশন সিস্টেম। তাহলে ইন্টারনেটের সাহায্যে আমরা দূরবর্তী স্থান থেকে আসন সংরক্ষণ বা বুকিং দিতে পারি। অর্থাৎ আমরা ধরো বিমানে তুমি কি করবা? কোন একটা দেশে যাইবা, ফ্লাইট করতে হবে, তোমাকে যাইতে হবে। হ্যাঁ, তুমি একটা সিট বুকিং করার জন্য তুমি কি করতে পারবা? দূরবর্তী স্থান থেকে অনলাইনের মাধ্যমে, যে কোনো মাধ্যমে তুমি কি করতে পারো? এটা বুকিং দিতে পারো। বর্তমানে এয়ারলাইন্স, রেলওয়ে, বাস, লঞ্চ, হোটেল, মোটেল ইত্যাদি তাদের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে সিট বুকিং দেওয়া যায়। এখন বর্তমানে এই যে আমি একটু আগে যেটা বলছিলাম, বিভিন্ন যে কোনো ধরনের আমরা অটো রিক্সা আর টমটম, সিএনজি এগুলো ছাড়া আর বাকি সবগুলোতে মনে হয় কী করা যায়? অনলাইনের মাধ্যমে বুকিং দেওয়া যায়। ওকে, তোমরা এটা একটু পড়ে নিবা, পড়লে বুঝতে পারবা। এটা হচ্ছে একটা কঠিন কিছু না। জাস্ট তোমরা যারা দেখতেছো তাদের জন্য খুবই আমি আসলে প্রাউড ফিল করতেছি, বিকজ তোমরা যে ক্লাসগুলো করো একদম বেসিক ক্লাস, কিন্তু তারপরে ক্লাস করতেছো মানে তোমার একটা আগ্রহ আছে। তো এটার জন্য তোমাকে মোস্ট ওয়েলকাম। ওকে, তাহলে এই পদ্ধতিতে কম সময়ে ঘরে বসে অগ্রিম আসন সংরক্ষণ করা যায়। মানে অগ্রিম আসন ঘরে বসে তুমি সংরক্ষণ করতে পারতেছো। ওকে, এটাকে রিজার্ভেশন বলতে পারো, আবার অনেকে আবার অনেক বইতে রিজার্ভেশনও বলা আছে। সো তোমরা কোনো একটা বলবা। ওকে, বিমান কোম্পানির বিভিন্ন স্থানের এজেন্টরা নির্দিষ্ট সময়ে ভ্রমণের জন্য এখানে টিকিট বিক্রয় করে। তাহলে কি করে? মানুষ বিভিন্ন জায়গা থেকে বুকিং যারা দেয় তাদের আউটলেট থেকে বিমান বুকিংয়ের জন্য তারা বিভিন্ন এজেন্টরা আর কি বুকিং দেয়। কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেমে সিট বুকিং ক্রয় এর ব্যবস্থা করে থাকে। তাহলে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ তুমি যেখান থেকে কাটো না কেন, এটা কম্পিউটার সিস্টেমের মাধ্যমে একটা নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে। ওকে, তো আশা করি তোমরা ক্লাসটা খুব সুন্দর করে বুঝেছো, এবং তোমাদের যদি কোনো কোয়েশ্চন থেকে থাকে জানাবা, বাইকে কোনো ধরনের ডাউট থাকা যাবে না। ওকে, যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে আমাদের নববুর যেই পেজটা আছে, অথবা তুমি যেখান থেকে দেখতেছো একটু তোমার কাছে যাতে ভিডিওগুলো যায় তাহলে একটু সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে রাখবা, যাতে তুমি সবার আগে আমাদের ভিডিওগুলো পাও, এবং সুন্দর করে দেখে সুন্দর একটা কমেন্ট করে যাওয়া বলে আশা রাখছি। যদি তোমাদের কোনো সাজেশন থাকে জানাইতে পারো। আই অলওয়েজ ওয়েলকাম ইউর গুড রিয়াকশন। ওকে, ব্যাড রিয়াকশন দিবা না। ওকে, আমি সবসময় যেটা বলি, তোমাদের ব্যাড রিয়াকশনটা তোমরা নিজেও দিবা না, কেউ দিলে এটাকে স্টপ করবা, কারণ এটা তোমার জন্য কিছু না, আর যার জন্য করবা তার জন্য ভালো হয়। তুমি আমাকে ব্যাড রিয়াকশন দিবা, এটা আমার জন্য ভালো, যাকে দিবে তার জন্য ভালো। কেমনে ভালো হয়? তোমরা বড় হও, তোমরা বুঝতে পারবা। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, এবং কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে আমি বরাবরই বলছি আমাকে জানাবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।